রহস্য রোমাঞ্চে ঘেরা বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর। হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রতিম। আপনারা শুনছেন সাসপেন্স স্টেশন মৃতের শহর। আজ আপনাদের জন্য মোহাম্মদ জাফর ইকবালের লেখা মুকিদ আলীর শেষ পর্ব শুরু হচ্ছে। আজকের গল্প মুকিদ আলীর বাবা খুব শখ করে তার ছেলের নাম রেখেছিল মোহাম্মদ মুকিদ আলী, কিন্তু এখন তাকে কেউ সেই নামে চেনে না। সবাই তাকে ডাকে মুইক্কাচোরা। মুকিদ আলীর মাঝে মাঝে যে এটা নিয়ে দুঃখ হয় না তা নয়। একসাথে চুরি করতে গিয়ে ইদ্রিস আলী ধরা পড়ল না বলে তার কিছু হলো না, আর সে ধরা পড়ে গেল বলে তার নাম হয়ে গেল মুইক্কাচোরা। আর শুধুই কি নাম, সবাই মিলে এমন মার মেরেছিল যে পুরো 1 মাস তার বিছানায় পড়ে থাকতে হয়েছিল। এখনো বাম পাটাতে জোর পায় না, একটু টেনে টেনেই হাঁটতে হয়। কার্তিক মাসের অভাবের সময় অন্য 10 জনের মতো সেও ছোটখাটো চুরিচামারি করেছে, কিন্তু এটাই যে তার সত্যিকারের পেশা হয়ে যাবে সেটা সে কোনোদিন কল্পনাই করেনি। নামের পিছনে চোরা শব্দটা লেগে যাবার পর তার আর কোনো উপায় থাকলো না। কেউ কাজকর্ম দেয় না, কোথাও গেলেই দূর দূর করে তাড়িয়ে দেয়। তাই শেষ পর্যন্ত এই কাজেই তাকে পাকাপাকিভাবে লেগে যেতে হলো। এখন সে মোটামুটিভাবে চুরিচামারি করেই দিন কাটায়। তবে সমস্যা একটাই, আশেপাশে 10 গ্রামে কোনো বাড়িতে চুরি হলে থানাওয়ালারা প্রথমেই তাকে ধরে আনে। তারপর যা একটা পিটুনি দেয় তার কোনো মা বাপ নেই। পাবলিকের মার তবু সহ্য করা যায়, কিন্তু পুলিশের মার খুব কঠিন বস্তু। চোর হলেও এই এলাকার মানুষ যে তাকে খুব হেলাফেলা করে তা নয়। অন্য গ্রামে বিএ পাস মাস্টার আছে, দারোগা আছে, পাশ করা ডাক্তার আছে। তাদের গ্রামের বিখ্যাত মানুষ বলতে এই মুইক্কাচোরা। কাজেই গ্রামের লোকজন তাকে অল্প বিস্তর খাতিরও করে। বলাইয়ের চায়ের দোকানে গেলে বলাই চোখ টিপে বলে, কি রে মুইক্কা, আজকে কার সর্বনাশ করে আইলি? মুকিদ আলী তখন দুর্বলভাবে হাসে, কিছু বলে না। চোর মানুষদের কথা বলা ঠিক না, কেউ তাদের কথা বিশ্বাস করে না। বলাই তার সাথে একটু আধটু ইয়ার্কি তামাশা করে ঠিকই, কিন্তু কোনোদিন দূর দূর করে তাড়িয়ে দেয় না। ভিতরে গিয়ে বসলেও আপত্তিও করে না। মন মেজাজ ভালো থাকলে একটা কুকি বিস্কুট, আধখানা গজা বা 1 কাপ চাও খেতে দেয়। আজকে সন্ধ্যেবেলা মুকিদ আলী বলাইয়ের চায়ের দোকানে চাদর মুড়ি দিয়ে বসেছে। যা একটা ঠান্ডা পড়েছে সে আর বলার মতো না। গরম চা আর একটা বিড়ি টেনেও শরীরটা ঠিক মতো গরম হচ্ছে না। সাহস করে আরো 1 কাপ চা চেয়ে ফেলবে কিনা বুঝতে পারছিল না। এমন সময় গ্রামের মাতব্বর মোদাব্বার মুন্সি এসে ঢুকল। সে কখনো একা চলাফেরা করে না, সবসময় তার সাথে 2-1 জন থাকে। আজকেও আছে। এই গ্রামেরই 2 জন, কুদ্দুস আর গহর আলী। সবাইকে নিয়ে একটা টেবিলে বসে চোখ ঘুরিয়ে সবার দিকে একবার তাকাতেই তার নজর মুকিদ আলীর উপর পড়ল। মোদাব্বের মুন্সি ভুরু কুচকে বলল, কি রে মুইক্কা, তুই এখানে কবে ছাড়া পেলি? মুকিদ আলী হাত কচলে বলল, বছর 2 হয়েছে চেয়ারম্যান সাহেব। 2 বছর জেলের বাইরে? বলিস কি রে মুইক্কা? মুকিদ আলী কথা না বলে তার ময়লা হলুদ দাঁত বের করে একটু হাসার চেষ্টা করল। তা এখানে কি মতলব? চুরি না অন্য কিছু?
কি যে বলেন চেয়ারম্যান সাহেব, মুকিদ আলী নিচের দিকে তাকিয়ে বলল, জব্বর ঠান্ডা পড়ছে, তাই ভাবলাম বলাই কাকার রেস্টুরেন্টে এক কাপ চা খায়া যাই। তোদের আবার ঠান্ডা লাগে নাকি? মাঘ মাসে শীতে খালি গায়ে তেল মাইখা চুরি করস না? এই প্রশ্নের উত্তর সহজ ভাষায় দেয়া সম্ভব নয়, তাই মুকিদ আলী তার চেষ্টাও করল না। হাসার একটা দুর্বল ভঙ্গি করে বলল, কি যে বলেন চেয়ারম্যান সাহেব। মোদাব্বের মুন্সি গ্রামের একজন গণ্যমান্য মানুষ। একটা চোরের সাথে তার বেশি সময় কথা বলা ঠিক না, তাই সে হঠাৎ মুখটা কঠিন করে তার দৃষ্টি সরিয়ে নিল। মুকিদ আলীকে যেন দেখতেই পাইনি এরকম ভান করে বলাইয়ের দিকে তাকিয়ে বলল, বলাই 3 কাপ চা দে তো, ফ্রেশ পাত্তি দিবি। বলাই বলল, জি আচ্ছা চেয়ারম্যান সাহেব। মোদাব্বের মুন্সি তখন কুদ্দুস আর গহর আলীর দিকে তাকিয়ে বলল, তারপর কি হইল মোসলেম মিয়ার? কি আর হবে, ঝাঁটা পড়লে শরীরের কিছু থাকে? এত বড় জোয়ান মানুষ, পুরা শরীর পইরা কয়লা। মুসলিম মিয়া এই গ্রামেরই মানুষ। নানা রকম অসামাজিক কাজ, নেশা ভাঙ এসব নিয়েই থাকত। বাবার একমাত্র ছেলে, বাবার সব সম্পত্তি উড়িয়ে দিয়ে মোটামুটিভাবে উচ্ছন্নে গিয়েছিল। গত রাত্রে হঠাৎ করে অসময়ের ঝড়ে বাজ পড়ে সে মারা গিয়েছে। গ্রামের এতগুলো মানুষ, মৃত্যু এখানে এমন কিছু অপরিচিত বিষয় নয়, তবে বাজ পড়ে মারা যাওয়ার ঘটনাটা খুব বেশি ঘটেনি। সারা গ্রামেরই এখন সেটা নিয়ে মোটামুটি একটা উত্তেজনা রয়েছে। মোদাব্বের মুন্সি মাথা নেড়ে বলল, আমি কতবার কইছি মুসলিম মিয়ারে ওই নফরমানি কাজ বন্ধ করো, হারামজাদা আমার কথা শুনলে না। আল্লাহর গজব কারে কয় এখন বুঝলো কি না? গহর আলী মাথা নেড়ে বলল, আল্লাহর মাইরা চিন্তার বাহির। মোদাব্বের মুন্সি বলল, তোর বাপ ছিল ভদ্রলোক, ছেলেটা এক্কেরে নষ্ট হলো। কুদ্দুস বলল, একদিক দিয়া ভালোই হইছে মরছে, টাকা পয়সার খুব কষ্টে আসিল নাকি? গহর আলী বলল, মনে আছে চেয়ারম্যান সাহেব, বাপের একমাত্র ছেলে, কত সহায় সম্পত্তি, ওই যে বিয়া করলো কাঞ্চনপুর গ্রামে। কুদ্দুস বলল, বউটা মরে বাঁচছে। মোদাব্বের মুন্সি একটা নিঃশ্বাস ফেলে বলল, হায়াত মত আল্লাহর হাতে, বউটার হায়াত নাই। গহর আলী বলল, ওর বউটা বড্ড ভালো ছিল, বউটা বাচ্চা থাকলে মনে হয় মুসলিম মিয়ার এই অবস্থা হয় না, টাকা পয়সা এইভাবে নষ্ট হইতো না। কুদ্দুস বলল, নষ্ট বলে নষ্ট, তারপর শেষের দিকে নাকি ভাত খাওয়ার পয়সা নাই। কি অবস্থা! মোদাব্বের মুন্সি হঠাৎ দুলে দুলে হাসতে শুরু করল। কুদ্দুস অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হলো চেয়ারম্যান সাহেব, হাসেন কেন? মানুষের কপাল। এই মুসলিম মিয়ার টাকা পয়সার কত দরকার, সেই টাকা পয়সার খনি আল্লাহ তারে দিল, কিন্তু ভোগ করার উপায় নাই। কুদ্দুস এবং গহর আলী কেউই ঠিক বুঝতে পারল না মোদাব্বের মুন্সি ঠিক কি বলতে চাইছে। একজন আরেকজনের দিকে তাকিয়ে তারা মোদাব্বের মুন্সির দিকে তাকালো। কুদ্দুস বলল, কি কইছেন চেয়ারম্যান সাহেব, টাকা পয়সার খনি? মোদাব্বের মুন্সি মুখ গম্ভীর করে মাথা নাড়তে লাগলো। বলল, খনি না তো কি, 2-4 লাখ টাকার কম তো না। কুদ্দুস সোজা হয়ে বসল, বলল, কি এমন জিনিস যার 2-4 লাখ টাকার কম না? মুকিদ আলী একটা ঝিমুনির মতো এসেছিল। 2-4 লাখ টাকার কথা শুনে মুহূর্তের মাঝে তার ঝিমুনি দূর হয়ে গেল, কিন্তু সেটা সে কাউকে বুঝতে দিল না।
চোখে মুখে ঘুমের ভান করে ঘাপটে মেরে মোদাব্বের মুন্সির কথা শোনার চেষ্টা করতে লাগলো। মোদাব্বের মুন্সি এদিক সেদিক তাকিয়ে গলা নামিয়ে বলল, তোমরা জানো না মানুষের শরীরে ঠাটা পড়লে কি হয়? কি হয় চেয়ারম্যান সাহেব? ঠাটা হইল ইলেকট্রিসিটি। শরীরের ভিতর দিয়া যখন ইলেকট্রিসিটি যায় তখন চুল চামড়া গোস্ত পুইরা কয়লা হয়ে যায়। কিন্তু কিন্তু কি? কিন্তু শরীরে হাড্ডির মাঝে পরিবর্তন হয়। শরীরের হাড্ডি চুম্বক হইয়া যায়। গহর আলী চোখ বড় বড় করে বলল, চুম্বক? চুম্বক কি চেয়ারম্যান সাহেব? চুম্বক হইল সোনার থেকেও দামি এমন এক জিনিস যেটা সব কিছু আকর্ষণ করে। মোদাব্বের মুন্সি চুম্বক নামক বস্তুটির ব্যাখ্যা করতে গিয়ে আকর্ষণের মতো একটা কঠিন শব্দ ব্যবহার করতে পেরে বিশেষ প্রীত হল। মাথা নেড়ে গম্ভীর হয়ে বলল, এই মুসলিম মিয়া তার টাকা পয়সার কত অভাব, কিন্তু চিন্তা করো তার শরীরের মূল্য এখন লাখ টাকার কম না। কুদ্দুস এবং গহর আলীর চোখে এক ধরনের লোভ খেলা করে সেটা আবার দপ করে নিভে গেল। একটা মৃত মানুষের পুড়ে যাওয়া শরীরের মূল্য যতই হোক সেটা তারা তুলে আনতে পারবে না, বিক্রিও করতে পারবে না। মুকিদ আলীর কথা ভিন্ন। তার হৃৎকম্পন দ্রুত হয়ে উঠেছে, কিন্তু সে সেটা কাউকে বুঝতে দিল না। মাথাটা পিছনে হেলান দিয়ে সে ঘুমের ভান করে বসে রইল। কুদ্দুস কিংবা গহর আলীর সাহস নাই থাকতে পারে, কিন্তু তার সাহসের অভাব নেই। মুসলিম মিয়ার মূল্যবান শরীর সে ঠিকই তুলে আনতে পারবে, শুধুমাত্র তার কবরটা খুঁজে বের করতে হবে। কোথায় দিয়েছে কবর? সে আবার কান খাড়া করে, কারণ শুনতে পেল মোদাব্বের মুন্সিও ঠিক সেই প্রশ্নটাই করেছে। খবর দিয়েছে কোনখানে? কুদ্দুস বলল, ওই সরকারি গোরস্থানে। সরকারি গোরস্থানে জায়গা কই? একটা পুরান কবরের ভিতরে কবর দিছে, ওই পিছন দিকে একেবারে দেওয়ালের কাছে। ও, মোদাব্বের মুন্সি একটা বড় নিঃশ্বাস ফেলে বলল, মুসলিম মিয়ার আত্মীয় স্বজন নাই। যদি থাকতো আমি বলতাম লাঠি সরকি নিয়ে কবর পাহারা দিতে। ওই কবর এখন সোনার খনি। কুদ্দুস এবং গহর আলীর চোখ আবার চকচক করে ওঠে, কিন্তু আবারই দপ করে নিভে যায়। বলাই ততক্ষণে টেবিলে চা দিয়ে গেছে। চা খেতে খেতে মোদাব্বের মুন্সি তখন রাজনীতির আলাপ করছে। আমেরিকা এবং চীন কেন এই দেশের দিকে নজর দিচ্ছে সেই ব্যাপারটা সে কুদ্দুস এবং গহর আলীকে বোঝানোর চেষ্টা করে। মুকিদ আলী সেগুলো বসে বসে শোনে ঠিকই, কিন্তু কোনো কথাই তার মাথার ভেতরে ঢোকে না। সে চোখ বন্ধ করে স্পষ্ট দেখতে পায় সরকারি গোরস্থানের পিছন দিকে পশ্চিম পাশে মুসলিম মিয়ার কবর, যেটা ঘুরে সে লাখ টাকা দামের পোড়া একটা শরীর বের করে আনছে। তার কষ্টের জীবন হয়তো এভাবেই শেষ হবে। খোদা হয়তো এটাই তার কপালে রেখেছেন। মোদাব্বের মুন্সি কুদ্দুস আর গহর আলীকে নিয়ে না ওঠা পর্যন্ত মুকিদ আলী ঘুমের ভান করে বসে রইল। তারা উঠে যাবার পর সেও উঠে দাঁড়ালো। বলাই চোখ মুটকে বলল, কিরে মইকা, কই যাস? বাড়ি যাই, শরীরের মাঝে জুইত পাই না। এত সকালে রে বাড়ি গিয়া কি করবি? রাত গভীর না হইলে তো চুরি করতে বার হওয়া যায় না। মুকিদ আলী ভেতরে ভেতরে একটু চমকে উঠল। সত্যি সে আজ রাতটা গভীর হলেই চুরি করতে বের হবে, কিন্তু বলাইয়ের সেটা জানার কথা না। মুকিদ আলী জোর করে হাসার চেষ্টা করে বলল,
আপনি যে কি কোন বলাই কাকা। বাইরে ঘন কুয়াশা এবং কনকনে শীত। মুকির আলীর মনটা ভালো হয়ে গেল। কবর ঘুরে লাশ চুরির জন্য এর চাইতে ভালো পরিবেশ আর কিছুই হতে পারে না। সরকারি কবরস্থান গ্রামের বাইরে, আশেপাশে বসতিও নেই। বসতি থাকলেও এই শীতে কেউ বের হবে না। যদি বেরও হয়, এই ঘন কুয়াশায় কেউ তাকে দেখতে পাবে না। মনে হয় খোদা তার জন্যই এইরকম একটা ব্যবস্থা করে দিয়েছে। ঘরে ফিরে এসে মুকিদ আলী 4টে ভাত ফুটিয়ে নিল। দুপুরের বাসি তরকারি ছিল, সেটা দিয়েই সে তৃপ্তি করে খেল। মুসলিম মিয়া শরীর তুলে আনার পর আর তাকে বাসি তরকারি দিয়ে ভাত খেতে হবে না। থালা বাসন ধুয়ে সে তার ঘরের বারান্দায় বসে একটা বিড়ি ধরালো। তার ভেতরে এক ধরনের উত্তেজনা। কোথাও চুরি করতে যাবার আগে সে সবসময় এইরকম একটা উত্তেজনা টের পায়। মুকিদ আলীর ঘড়ি নেই, কিন্তু ঘড়ি ছাড়াই সে সময়ের আন্দাজ করতে পারে। ঠিক মাঝরাতে সে একটা কোদাল আর একটা বস্তা নিয়ে বের হলো। অন্ধকার রাত, ঘন কুয়াশায় ঢাকা। গ্রামের নির্জন পথে একটাও মানুষ নেই। মুকিদ আলী নিঃশব্দে গ্রামের পথ দিয়ে হেঁটে যায়। দীর্ঘদিনের অভ্যাস। হাঁটলে তার পায়ের কোনো শব্দ হয় না। সরকারি গোরস্থানের কাছাকাছি এসে সে খালের পাড়ে একটা ঝোপের আড়ালে কিছুক্ষণ বসে রইল। কেউ যদি আশেপাশে থেকে থাকে তাহলে তার চোখে পড়বে। যখন দেখল কেউ নেই, তখন সে সাবধানে দেওয়াল টপকে গোরস্থানের ভেতরে ঢুকল। ভেতরে এক ধরনের শুনশান নীরবতা। গোরস্থানের ভেতর বড় বড় গাছ, নিচে ছড়িয়ে গাছের শুকনো পাতা। অন্য যে কেউ হলে শুকনো পাতার শব্দ হতো, কিন্তু মুকিদ আলী নিঃশব্দে হেঁটে গেল। কৃষ্ণপক্ষের রাত, মাঝরাতের দিকে চাঁদ ওঠার কথা। হয়তো এতক্ষণে উঠেও গেছে। ঘন কুয়াশায় এই চাঁদের আলো অন্ধকার দূর করতে পারছে না। চারপাশেই শুধু একটা ঘোলাটে অস্বচ্ছ আলো ছড়িয়ে দিয়েছে। মুকিদ আলী গোরস্থানের ভেতরের আবছা অন্ধকারে বাঁধানো কবরগুলো দেখতে পায়। সেগুলোর ভেতর দিয়ে হেঁটে যেতে যেতে হঠাৎই তার বুকের ভেতরে এক ধরনের কম্পন অনুভব করে। সে ছোটখাটো দুর্বল মানুষ, কিন্তু তার পরিচয় মুইক্কা চোরা। সে অনেক রাত বিরেতে অনেক বন, জঙ্গল, খাল, বিল, গোরস্থান, শ্মশান এইসব জায়গায় রাত কাটিয়েছে, কখনো ভয় পায়নি। আজ এই মধ্যরাতে গোরস্থানে এসে হঠাৎ করে তার বুকে প্রথমবার ভয়ের এক ধরনের কাঁপুনি খেলে গেল। মুকিদ আলী ভয়টাকে ঠেলে দূর করে দিয়ে পশ্চিম দিকের দেওয়ালের কাছে গিয়ে দাঁড়াল। এইখানের কোনো এক জায়গায় মুসলিম মিয়াকে কবর দেওয়া হয়েছে। নতুন কবর, বের করা কোনো সমস্যা হবে না। উপরে ঢিবির মতো মাটি উঁচু করে দেওয়া থাকবে, ঘাস পাতা ঝোপঝাড় থাকবে না। শেয়াল যেন না আসে সেজন্য তুষ ছিটিয়ে দেওয়া থাকবে। মুকিদ আলী অন্ধকারের মাঝে হাতড়ে হাতড়ে দেখতে থাকল। ঠিক তখনই প্রথমবারের মতো শব্দটাও শুনতে পেল। খুব মৃদু একটা শব্দ, হুম হুম করে কেউ যেন শব্দ করছে।
মুকিদ আলীর হৃৎপিণ্ডটা হঠাৎ করে যেন গলার কাছে এসে আটকে গেল। তার একবার মনে হলো বুঝি সে চিৎকার করে ছুটে পালায়, কিন্তু সে পালালো না, শক্ত হয়ে বসে রইল। শব্দটা থেমে থেমে হচ্ছে, একটা না কিছুক্ষণ হবার পর আবার থেমে যায়। মুকিদ আলী নিজেকে বোঝাল, পেশা নিশ্চয়ই হুতুম পেশা, হুতুম পেশা, হুতুম পেশা। মুকিদ আলী গ্রামের মানুষ, গ্রামের পশু পাখির ডাক সে খুব ভালো করেই চেনে। মুইক্কা চোরা হিসেবে রাত বিরেতে খালবিলের পাশে ঝোপঝাড়ের আড়ালে বসে বসে অনেক রাত জাগা পাখির শব্দ সে শুনেছে। সে খুব ভালো করেই জানে এটা পেঁচার ডাক নয়, তবু সে নিজেকে বোঝালো যে এটা আসলে একটা পেঁচারই ডাক। নিঃশ্বাস বন্ধ করে কবরগুলো হাতড়ে হাতড়ে মুকিদ আলী মুসলিম মিয়ার কবরটা খুঁজে বের করল। কাঁচা মাটির ঢিবি, মাটির ওপরে তুষ ছড়ানো, ঠিক যেমনটা সে অনুমান করেছিল। মুকিদ আলী গামছাটা কোমরে বেঁধে খুব সাবধানে কবরটা খুঁড়তে শুরু করল। কোদালের প্রথম কোপটা দেওয়ার সাথে সাথে হঠাৎ করেই সেই হুম হুম শব্দটা থেমে গেল। এতক্ষণে এই হুম হুম শব্দে মুকিদ আলী কেমন যেন অভ্যস্ত হয়ে গিয়েছিল। হঠাৎ করে শব্দটা থেমে যাওয়ায় সে কেমন যেন অস্বস্তি অনুভব করল। অস্বস্তির কারণটা সে জোর করে নিজের ভেতর থেকে সরিয়ে রাখতে চাই, কিন্তু তবুও তার কেমন জানি মনে হলো এই কবরের ভেতর থেকেই শব্দটা আসছে। মুকিদ আলী ফিস ফিস করে নিজেকে বোঝালো, এই শরীরে প্রত্যেকটা হাড্ডি একটা করে চুম্বক। চুম্বক হচ্ছে সোনার থেকে দামি। মোতাব্বের মিয়ার নিজের মুখের কথা আমি নিজের কানে শুনেছি। কোনো মতে শরীরটা তুলে বস্তা করে বাড়ি নিয়ে যাবো, বাড়ির পেছনে পুঁতে রাখবো। সময় হলে খোঁজ খবর নিয়ে এই হাড্ডি পেছে আমি বড়লোক হইয়া যাবো। মুকিদ আলী একটা উত্তেজনা অনুভব করছিল। ফিস ফিস করে বলল, আর চুরি মারি না, এই মুক্কা চুরা আর চুরি করবো না। এই হচ্ছে শেষ চুরি, জন্মের মতো শেষ। মুকিদ আলী নিঃশব্দে কবর খুঁজতে থাকল। নরম মাটি সহজেই কোদালের কোপের সাথে উঠে আসছে। আধা আধি হওয়ার পর হঠাৎ যেভাবে থেমে গিয়েছিল ঠিক সেইভাবেই হিন্দু শব্দটা ফিরে এলো, আগের চেয়ে আরো অনেক জোরে, অনেক স্পষ্টভাবে। শব্দটা লম্বা এবং দীর্ঘ সময় হুম হুম করে কেঁপে কেঁপে উঠছে। মুকিদ আলীর মনে হলো কোনো মানুষ বুঝে জ্বরের ঘোরে কাতর শব্দ করছে। তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। কনকনে শীতের মাঝেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠতে লাগলো। হঠাৎ করেই সেটা নিজের ভেতরে এক ধরনের আতঙ্ক অনুভব করলো, এক ধরনের জান্তব ভয়ে তার শরীরে শিউরে উঠল। এতক্ষণ সে নিশ্চিন্ত হতে পারেনি, কিন্তু এখন সন্দেহের কোনো অবকাশ নেই। শব্দটা আসছে কবরের ভেতর থেকে। মুকিদ আলী কোদালটা হাতে নিয়ে জোরে জোরে মাটিতে দুবার ঘা দিল। সাথে সাথেই শব্দটা থেমে গেল। ঠিক কী কারণে কে জানে শব্দটা থেমে যাওয়ায় মুকিদ আলীর আতঙ্কটা যেন কয়েক গুণ বেড়ে গেল। এইসব কিছু না,
মুকিদ আলী নিজেকে বোঝালো, মুসলিম মেয়ের পোড়া লাশ ভেতরে, এই লাশের হাড্ডি হচ্ছে 7 রাজার ধন, সোনার চেয়েও দামি। আমি আমি লাশ না নিয়ে যাবো না, কিছুতেই যাবো না। মুকিদ আলী কোদাল হাতে নিয়ে আবার কোপাতে থাকে। শীতের রাতে তার শরীর ঘেমে যায়। চাদরটা খুলে সে কবরে নেমে মাটিগুলো উপরে তুলতে থাকে। দেখতে দেখতে গর্ত গভীর হয় এবং শেষ পর্যন্ত সে কবরের উপরে ছাউনির মতো দেওয়া বাঁশগুলোর সন্ধান পায়। ভেতরটায় ঘুটঘুটে অন্ধকার, একটু আলো থাকলে খুব সুবিধে হতো। তার খুঁটের ভেতর ম্যাচ আছে, সে একবার জ্বালাবে কিনা বুঝতে পারছিল না। বাঁশগুলো সরালেই সে কাফন দিয়ে মোড়া লাশটা পেয়ে যাবে। মুকিদ আলী উবু হয়ে বসে বাঁশগুলো তুলতে শুরু করল। হঠাৎ হম করে একটা বিকট শব্দ হলো। সাথে সাথেই কবরের বাঁশ ভেঙে সাদা কি একটা যেন ছিটকে বের হলো। মুকিদ আলী আর তো চিৎকার করে পিছিয়ে এলো। কাঁপছা অন্ধকারে বিস্ফারিত চোখে তাকিয়ে রইল। অন্ধকারে স্পষ্ট দেখা যায় না, কিন্তু তবু বোঝা যায় সাদা মতো কিছু একটা দুলছে, আর দুলতে দুলতে সেটা হাম করে একটা শব্দ করছে। শব্দের সাথে সাথে মাংস পোড়া একটা দুর্গন্ধে পুরো জায়গাটা যেন ভরে গেল। মুকিদ আলী কাঁপা হাতে তার কোমরে গোজা ম্যাচটা বের করে ফস করে একটা কাটি জ্বালাল। কাফন মোড়া মুসলিম মিয়ার পোড়া শরীর, কাফন থেকে মাথাটা বের করে তার দিকেই তাকিয়ে। ম্যাচ কাটির আলো থেকে নিজেকে আড়াল করবার জন্য মুসলিম মিয়া 2 হাত সামনে তুলে ধরল। পোড়া মাংসের আড়াল থেকে হাড় বের হয়ে আছে। মুকিদ আলী কোদাল হাতে নিয়ে পিছিয়ে এলো। প্রচন্ড আতঙ্কে সে কিছু চিন্তা করতে পারছে না। সে শুধু জানে তাকে পালাতে হবে, যেভাবেই হোক পালাতে হবে। ঠিক তখনই কুয়াশা কেটে চাঁদের আলোতে হঠাৎ করেই পুরো এলাকাটা আলোকিত হয়ে উঠল। মুকিদ আলী দেখল গোরস্থানের দেওয়ালে পা ঝুলিয়ে ছায়া মূর্তির মতো কারা যেন বসে আছে। দীর্ঘ দেহে ক্রুদ্ধ চোখের দৃষ্টি তাদের। কোদাল ফেলে দিয়ে সে উল্টো দিকে দৌড় দেওয়ার জন্য ঘুরে দাঁড়ালো। তাকিয়ে দেখে সেদিকেও কে যেন দাঁড়িয়ে, লম্বা একটা ছায়া মূর্তি। মনে হয় মাথাটা বুঝি গাছের ডগা পর্যন্ত পৌঁছে গেছে। তার দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে, চোখের দৃষ্টিতে ক্রোধ এবং ঘৃণা। গোঙানোর মতো একটা শব্দ করে মুকিদ আলী মুখ থুবড়ে পড়ে গেল। তারপর আর উঠল। জীবনের শেষ চুরিটা মুকিদ আলী আর সমাপ্ত করতে পারল না। শুনছিলেন আমাদের আজকের গল্প মুকিদ আলীর শেষ পর্ব। রচনা মোহাম্মদ জাফর ইকবাল। মোদাব্বার মুন্সি ও
ও বলাই কাকার চরিত্রে সুপ্রতিম, মুকিদ আলী জুবায়েদ, কুদ্দুস আলী সৌরভ, গহর আলী সন্দীপ, গল্পের কথক আমি শুভপ্রিয়া। আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের ফলো করতে পারেন আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামের পেজে সাসপেন্স স্টেশন মৃতের শহর এই নামে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন রোমাঞ্চকর পর্ব নিয়ে। সঙ্গে থাকুন।